একটি গ্রামের সরু গলিতে একটি ছোট ভাঙা বাড়ি দাঁড়িয়েছিল। মাটির দেয়ালে সময়ের ফাটল স্পষ্ট দেখা যেত, কিন্তু সেই বাড়ির ভিতরে বাবা ও মেয়ের সম্পর্ক ছিল প্রাসাদের চেয়েও মজবুত। বাড়ির মালিক ছিলেন রামশরণ, একজন গরিব শ্রমিক, যিনি মজুরি করে কোনো রকমে সংসার চালাতেন। ভোর হতেই তিনি খেতে বা ইটভাটায় কাজে চলে যেতেন, যাতে সন্ধ্যায় মেয়ে গৌরীর হাতে 2 বেলার রুটি তুলে দিতে পারেন। গৌরী ছিল তার জীবনের সবচেয়ে বড় সম্বল। মায়ের মৃত্যুর পর থেকে তিনি গৌরীকে কোলে তুলে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে কোনো পরিস্থিতিতেই তাকে অসম্পূর্ণ বোধ করতে দেবেন না। গৌরী ছিল নির্মল ও বুদ্ধিমতী। তার চোখে স্বপ্নের ঝিলিক ছিল। সে পড়াশোনা করত এবং বাবার সাহায্যও করত। প্রতি সন্ধ্যায় রামশরণ ঘামে ভেজা কাপড়ে বাড়ি ফিরলে গৌরী ছুটে এসে তার পা ধোয়ার জন্য জল আনত। সে বলত, বাবা, একদিন আমি বড় হয়ে তোমাকে আরাম দেব, তোমাকে আর পরিশ্রম করতে হবে না। রামশরণের চোখ ভিজে যেত। তিনি শুধু বলতেন, মেয়ে, তোর হাসিই আমার সবচেয়ে বড় সম্পদ। গ্রামের লোকেরা প্রায়ই তাচ্ছিল্য করে বলত, রামশরণ, তোর সামর্থ্য কি? মেয়ে বড় হয়েছে, বিয়ের ব্যবস্থা কিভাবে করবি? যৌতুক কোথায় পাবি? কিন্তু রামশরণ চুপ থাকতেন। তিনি জানতেন এই কথাগুলো তাকে ভাঙার জন্য। গৌরী বাবার কষ্ট বুঝত। সে ছোট বাচ্চাদের টিউশন পড়িয়ে বাবার বোঝা কমানোর চেষ্টা করত। রামশরণ দেরি করে কাজ থেকে ফিরলে গৌরী তার জন্য অপেক্ষা করত। সে বলত, বাবা, তুমি এত ক্লান্ত হয়ে পড়ো, আমার পড়াশোনায় এত খরচ করো না, আমি টিউশন থেকে উপার্জন করব। রামশরণ হেসে বলতেন, না মা, পড়াশোনা তোর অস্ত্র, বিয়ে আমি যেভাবেই হোক করে দেব। গৌরীর জন্য বাবার এই আত্মবিশ্বাসী ছিল সবচেয়ে বড় ভরসা। কিন্তু রামশরণের মনে ভয় কাজ করত। দারিদ্র্যের মাঝে মেয়ের বিয়ে দেওয়া সহজ ছিল না। তার কাছে জমি গয়না কিছুই ছিল না, ছিল শুধু পরিশ্রম আর সততা। রাতে শুয়ে তিনি ভাবতেন, হে ভগবান, আমি কিভাবে মেয়ের দায়িত্ব পালন করব? তার সম্মান, তার ভবিষ্যৎ আমার হাতে। কিন্তু সকালে গৌরীর নির্মল হাসি লেখে তার সাহস ফিরে আসত। তার একটাই স্বপ্ন ছিল, মেয়ের বিয়ে ভালো ঘরে করবেন, চাই তিনি প্রাণ দিয়ে দিন। গৌরী 18 বছরের হলে গ্রামে আলোচনা শুরু হলো যে তাকে এবার বিদায় করা উচিত। লোকের তিরস্কার রামশরণের আত্মাকে ছিন্ন ভিন্ন করত। তবু তিনি মনকে বোঝাতেন, ভগবান সবার জোড়া মেলান, আমার মেয়েরও মেলাবেন। এমন সময় তার পুরনো পরিচিত হরিনারায়ণ এলেন। তিনি শহরে থাকতেন এবং বিয়ের সম্বন্ধে সাহায্য করতেন। তিনি বললেন, ভাই, চিন্তা করো না, আমি একটা ভালো ঘরে সম্বন্ধ এনেছি। ছেলে শহরে কাজ করে, পড়াশোনা করা, পরিবারও শান্ত। রামশরণের চোখে আলো জ্বলে উঠল। তিনি কাঁপা গলায় বললেন, সত্যি বলছো? আমার মেয়ের জন্য এমন সম্বন্ধ পাওয়া যাবে? হরিনারায়ণ হেসে সম্মতি জানালেন। পরের সপ্তাহে ছেলের পরিবার গ্রামে এলো। তারা পরিপাটি পোশাকে মিষ্টি কথা বলছিল। ছেলেটিও ঠিকঠাক দেখতে ছিল। তারা গৌরীকে দেখে তৎক্ষণাৎ হ্যাঁ বলে দিল। গ্রামে খবর ছড়িয়ে পড়ল। কেউ বলল, রামশরণের ভাগ্য খুলে গেছে। কিন্তু কেউ কেউ পিছনে তিরস্কার করত, দেখো, বিয়ে পর্যন্ত এই সম্বন্ধ টিকবে কিনা, যৌতুক কে দেবে? রামশরণ এসব কথা উপেক্ষা করলেন। তার হৃদয় শুধু একটাই ইচ্ছায় ধুকপুক করছিল, গৌরীকে সম্মানে বিদায় করা। গৌরীও এই সম্বন্ধ শুনে চুপ ছিল। সে বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, এরা কি সত্যিই ভালো? রামশরণ মেয়ের চোখে তাকিয়ে বললেন, মা, আমি কি কখনো তোর জন্য খারাপ ভেবেছি? আমি তোকে সেই ঘরে পাঠাবো যেখানে তুই সম্মান আর সুখ পাবি। গৌরী চুপচাপ মাথা নিচু করল। সে জানত তার বাবা শুধু তার সুখের জন্যই এই সম্বন্ধ বেছে নিয়েছেন। বিয়ের তারিখ ঠিক হল। গ্রামে হইচই পড়ে গেল। লোকে নানা কথা বলতে লাগল। কেউ বলল, রামশরণ মেয়ের বিয়ে ভালো ঘরে ঠিক করেছে। কেউ বলল, কিন্তু যৌতুকের কি হবে? যৌতুক ছাড়া কে বড়যাত্রী নিয়ে আসবে? রামশরণ বাইরে থেকে হাসলেও ভিতরে ভিতরে কাঁপছিলেন। তিনি জানতেন আগামী দিনে তাকে বড় ত্যাগ করতে হবে। তবু তিনি ভাবলেন, মেয়ের সম্বন্ধ ঠিক হয়েছে, এখন যদি সবকিছু বিজেও দিতে হয়, আমি এই বিয়ে ভাঙব না। রামশরণের জীবন আরও কঠিন হয়ে গেল। গ্রামে বরযাত্রীর আলোচনা চলছিল। আত্মীয়রা ফোন করে জিজ্ঞাসা করত, কবে আসব, প্রস্তুতি কত দূর? কিন্তু কেউ জিজ্ঞাসা করত না, টাকা কোথায় থেকে আসবে। রামশরণ সকাল থেকে রাত পর্যন্ত মজুরি করতেন। ইটভাটার তাপ, ক্ষেতের রোদ, শহরের দিন মজুরি, যেখানে কাজ পেতেন ছুটে যেতেন। তবু যে টাকা আসত তা বিয়ের খরচের কাছে তুচ্ছ ছিল। গ্রামের লোকে বলতো, বিয়ে করতে হলে যৌতুকের ব্যবস্থা করতে হবে, নইলে বরযাত্রী ফিরে যাবে। রামশরণ এই কথাগুলো বুকে পাথরের মতো চেপে রাখতেন।
ধীরে ধীরে তিনি তার ছোট্ট জমি বেচে দিলেন, যা তার পূর্বপুরুষের স্মৃতি ছিল। তার পুরনো রিকশা, যা তার রোজগারের সঙ্গী ছিল, তাও বেচে দিলেন। বাড়ির পুরনো সিন্দুক, যেখানে তার স্ত্রীর স্মৃতি ছিল, এমনকি তার চুড়ি ও মঙ্গলসূত্রও বিক্রি হয়ে গেল। গ্রামের লোকে দেখে হতবাক হয়ে গেল। কেউ হাসল, কেউ তাচ্ছিল্য করল, কিন্তু কেউ কেউ তার অবস্থা দেখে চুপ হয়ে গেল। গৌরী বাবাকে ভেঙে পড়তে দেখে প্রতি রাতে কাঁদত। একদিন সে সাহস করে বলল, বাবা, আমার জন্যে চিন্তা করো না। তুমি বললে আমি এই সম্বন্ধ ছেড়ে দেব। আমার জন্যে তোমার জীবনের চেয়ে বড় কিছু নেই। রামশরণ মেয়ের চোখে তাকিয়ে কাঁপা গলায় বললেন, মা, তোর মা যখন গেল, আমি তোর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, তোকে কখনো অসম্পূর্ণ রাখব না। এই বিয়ে শুধু তোর নয়, আমার সম্মানেরও। আমি আমার সম্মান হারাতে পারি না। তিনি গ্রামের মহাজনের কাছ থেকে উচ্চ সুদে ঋণ নিলেন। রাতে ক্লান্ত হয়ে বিছানায় পড়ে গেলে গৌরী তার জন্যে জল আনত, পা টিপে দিত। সে বলতো, বাবা, তুমি সব বেচে দিলে আমরা কোথায় থাকব? কিভাবে বাঁচব? রামশরণ বলতেন, মা, তোর জন্যে আমার প্রাণ বেচতে হলেও আমি পিছ হব না। বিয়ের দিন কাছে আসছিল। রামশরণের চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছিল, কিন্তু গৌরীর মুখের হাসি দেখলে তার মুখে আলো ফিরে আসত। তিনি ভাবতেন, আমি গরিব, কিন্তু আমার মেয়েকে মাথা নিচু করে বিদায় করব না। গ্রামের গলিতে শুধু একটাই আলোচনা ছিল, রামশরণের মেয়ের বিয়ে। কেউ বলতো, দেখো, গরিব শ্রমিকের মেয়ের বরযাত্রী আসছে। কেউ বলতো, এত বড় খরচ কিভাবে করবে? বরযাত্রী এলে দাবি বাড়বে, তখন আসল তামাশা দেখা যাবে। বাড়ির বাইরে বাঁশ দিয়ে মণ্ডপ সাজানো হলো, পুরনো দেওয়ালে মাটি দিয়ে লেপা হলো, কোথাও কোথাও রং করা হলো। আত্মীয়দের আনাগোনা শুরু হলো। মহিলারা গান গাইছিল, বাচ্চারা ছুটেছুটি করছিল। গৌরী চুপচাপ জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। তার বান্ধবী হেসে বলল, গৌরী, তোর হাত হলুদ হতে যাচ্ছে, তুই এবার শহরের মেয়ে হয়ে যাবি। গৌরী হালকা হাসল, কিন্তু তার মনে ঝড় চলছিল। সে জানত তার বাবা কি পরিস্থিতিতে এসব সম্ভব করেছেন। বিয়ের জন্য কেনা শাড়ি ছিল সাধারণ, গয়নায় ছিল কিছু নকল চুড়ি আর বাবার বানানো ছোট কানের দুল। কিন্তু গৌরীর মুখের ঔজ্জ্বল্য এসবের চেয়ে অনেক বেশি ছিল। গ্রামের কিছু লোক ফিসফিস করে বলতো, বরযাত্রী এলে আরও যৌতুক চাইবে, তখন দেখো রামশরণের সম্মান মাটিতে মিশে যাবে। রামশরণ রাতে একা উঠোনে বসে আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করতেন, হে ভগবান, আমার মেয়ের সম্মান রক্ষা করো, বাকি সব আমি সহ্য করব। গৌরী বাবার মনের অস্থিরতা বুঝত। একদিন সে বলল, বাবা, যদি এই বোঝা খুব ভারী মনে হয়, আমরা এই বিয়ে ছেড়ে দিতে পারি, আমি তোমার সঙ্গেই সুখী থাকব। রামশরণ মেয়েকে জড়িয়ে ধরে বললেন, না মা, এই বিয়ে এখন শুধু তোর নয়, আমারও লড়াই। লোকে বলবে গরিব বাবা মেয়ের বিয়ে দিতে পারল না, আমি এই তিরস্কার সহ্য করতে পারব না। অবশেষে বিয়ের দিন এলো। সকাল থেকে বাড়িতে হইচই, মহিলারা গান গাইছিল, বাচ্চারা উৎসাহে ছুটোছুটি করছিল। গৌরী হলুদ শাড়িতে সেজেছিল, চোখে সংকোচ আর ঠোঁটে হালকা হাসি। সন্ধ্যায় গ্রামের গলিতে ব্যান্ডবাজার শব্দ গুঞ্জে উঠল। বরযাত্রী এসে গেল। ঢুল বাজছিল, আতশবাজি হচ্ছিল, ঘোড়ায় ছড়ে বর হাসছিল। রামশরণের চোখ ভিজে গেল। তিনি ভাবলেন, আজ আমার পরিশ্রম রং এনেছে, আমার মেয়ের ভাগ্য বদলে যাবে। তিনি মেহমানদের খাতিরদারি করতে ছুটোছুটি করছিলেন, যাতে কেউ না বলে গরিবের বাড়িতে কোনো কমতি ছিল। বরযাত্রী মণ্ডপে পৌঁছাল। আচার অনুষ্ঠান শুরু হল। হঠাৎ পরিবেশে অদ্ভুত নীরবতা ছড়িয়ে পড়ল। বরের বাবা গলা খাকারি দিয়ে বললেন, রামশরণজি, একটা কথা বাকি আছে। রামশরণ ঘাবড়ে বললেন, বলুন, কি কমতি রয়ে গেল? তিনি ভারী গলায় বললেন, যৌতুকে যা দিয়েছেন তা ঠিক আছে, কিন্তু আজকাল লোকে গাড়ি দেয়। আমরাও আশা করেছিলাম একটা মোটর সাইকেল তো দেবেনি। রামশরণের পায়ের তলার মাটি সরে গেল। তিনি কাঁপা গলায় বললেন, ভাই সাহেব, আমি তো সব বেচে দিয়েছি, এখন আমার কাছে দেওয়ার মতো কিছুই নেই। বরের বাবা হেসে বললেন, দেখুন, যদি গাড়ি না দেন তাহলে এই বিয়ে এখানেই থামতে হবে, আমাদের সম্মানের প্রশ্ন। চারদিকে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। ঢোলের শব্দ থেমে গেল। মহিলাদের গান বন্ধ হল। আত্মীয়রা একে অপরের মুখের দিকে তাকাতে লাগল। কেউ কেউ ফিসফিস করে বলল, দেখো, যা ভেবেছিলাম তাই হলো, গরিব মানুষের কি সামর্থ্য। রামশরণের হাত থেকে জলের লোটা পুড়ে গেল। তিনি সবার সামনে হাত জোর করে দাঁড়িয়ে গেলেন, ভাই সাহেব, আমি আমার মেয়ের জন্য সব বেচে দিয়েছি, আপনি চাইলে আমার প্রাণ নিয়ে নিন, কিন্তু এখন আমি আর কিছু দিতে পারি না। তার গলা কাঁপছিল, চোখ থেকে অশ্রু ঝরছিল।
গৌরী এসব শুনে স্তব্ধ হয়ে গেল। তার দৃষ্টি বাবার উপর স্থির হল, যিনি সম্মান ও মেয়ের ইজ্জত বাঁচাতে সবার সামনে মিনতি করছিলেন। বরযাত্রীদের মধ্যে ফিসফিস শুরু হলো। কেউ বরের পরিবারের পক্ষ নিল, কেউ রামশরণের অবস্থা দেখে মর্মাহত হল। পরিবেশ ভারী ও উত্তেজনাপূর্ণ হয়ে উঠল। রামশরণ বারবার বরের পায়ে ঝুঁকে বলছিলেন, আমার মেয়েকে অপমান করবেন না, বিয়ে অসম্পূর্ণ ডাকবেন না, যেভাবে চান বিয়ে করান, কিন্তু আমার মেয়েকে কলঙ্কিত হতে দেবেন না। কিন্তু বরের বাবা জেদ ধরে বললেন, মোটর সাইকেল ছাড়া এই বিয়ে হবে না। মণ্ডপ স্তব্ধ হয়ে গেল। মহিলারা কাঁদতে লাগল, বাচ্চারা চুপ হয়ে গেল, আত্মীয়রা কোণে দাঁড়িয়ে তামাশা দেখতে লাগল। গৌরী যখন তার বাবাকে এই অবস্থায় দেখল, তার ভিতরে কিছু ভেঙে গেল। তার চোখে অশ্রু ছিল, কিন্তু মুখ কঠিন হয়ে উঠল। সে মনে মনে ঠিক করল, এখন আমি এই অপমানের জবাব দেব। গৌরী উঠে দাঁড়াল। মণ্ডপে হঠাৎ হট্টগোল শুরু হলো। মেয়েটা উঠে দাঁড়াল, এখন কি করবে? গৌরী তার বাবার কাঁপা হাত ধরল। তারপর উচ্চস্বরে বলল, বাবা, আর নিচু হয় না। তোমার সম্মান আমার সম্মান। আমি আমার বিয়ের নামে তোমাকে অপমানিত হতে দেখতে পারি না। মণ্ডপ নিস্তব্ধ হয়ে গেল। গৌরী বর ও তার বাবার দিকে তাকিয়ে বলল, আপনারা বিয়ে করতে আসেননি, সওদা করতে এসেছেন। যৌতুক চাওয়ায় আপনাদের গর্ব হয়? শুনুন, আমি এমন বিয়ে করব না যার ভিত্তি লোভের ওপর গড়ে উঠবে। বরযাত্রীদের মধ্যে হট্টগোল শুরু হলো। বর কিছু বলতে চাইল, কিন্তু গৌরী তাকে থামিয়ে বলল, চুপ করুন। আপনি যদি সত্যিকারের জীবনসঙ্গী হতেন, তাহলে আপনার বাবাকে থামাতেন, তাদের ভুল দাবির অংশ হতেন না। আমি আপনার মতো মানুষের হাতে আমার জীবন তুলে দিতে পারি না। লোকে হতবাক হয়ে গেল। যে সমাজে মেয়েরা প্রায়ই চুপ থাকে, সেখানে গৌরী প্রকাশ্যে তার সিদ্ধান্ত ঘোষণা করল। অনেক মহিলার চোখ ভিজে গেল, যেন তারা প্রথমবার কোনো মেয়েকে তার অধিকারের জন্য দাঁড়াতে দেখল। রামশরণ কাঁদতে কাঁদতে বললেন, মা, তুই কি বলছিস? লোকে কি বলবে? গৌরী দৃঢ় গলায় বলল, বাবা, লোকে তো যাই হোক বলবে, কিন্তু আজ যদি আমি চুপ থাকি, তাহলে লোকে বলবে গরিবের মেয়ে বিক্রি হয়ে গেছে। আমি আমার বাবার সম্মান যৌতুকের আগুনে জ্বলতে দেব না। এ বিয়ে এখানেই শেষ। এক মুহূর্তের জন্য নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল। বরের বাবা রেগে উঠে বললেন, চলো, আমরা এমন ঘরে বিয়ে করব না যেখানে আমাদের কথা মানা হয় না। বরযাত্রীরা হইচই করে চলে গেল। গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। কেউ তালি বাজালো, কেউ মাথা নাড়ল, কিন্তু সবাই বুঝে গেল গৌরীর এই পদক্ষেপ খুব বড় এবং সাহসী। রামশরণ বসে বসে মেয়ের দিকে তাকিয়েছিলেন। তার চোখ থেকে অশ্রু ঝরছিল, কিন্তু এবার তা লজ্জার নয়, গর্বের। তিনি কাঁপা গলায় বললেন, মা, তুই আজ আমাকে শিখিয়েছিস সম্মানই সবচেয়ে বড় সম্পদ। গৌরী বাবার কাঁধে মাথা রাখল। সে বলল, বাবা, বিয়ে পরেও হতে পারে, কিন্তু আজ যদি তোমার সম্মান চলে যেত, তাহলে আর ফিরে আসত না। এই সময় ভিড় থেকে এক যুবক এগিয়ে এলো। তার নাম অনিরুদ্ধ, গ্রামেরই এক শিক্ষিত ছেলে যে শহরে চাকরি করত। সে সবার সামনে বলল, আপনারা দেখলেন এই মেয়ে কত সাহস দেখিয়েছে। যে সমাজে যৌতুকের জন্য মেয়েদের বোঝা মনে করা হয়, সেখানে সে সত্য কথা বলার সাহস দেখিয়েছে। এমন মেয়ে অপমানের নয়, গর্বের যোগ্য। তারপর সে গৌরীর দিকে তাকিয়ে বলল, যদি গৌরী রাজি হয়, আমি তার সঙ্গে বিয়ে করতে চাই, কোনো যৌতুক ছাড়া, কোনো শর্ত ছাড়া। আমি এই সম্পর্ককে সওদা নয়, বিশ্বাসের মতো পালন করতে চাই। গ্রামের লোকেরা হতবাক হয়ে গেল। কেউ তালি বাজালো, কেউ অবাক হয়ে মুখ খুলল। রামশরণের চোখ ভেজে গেল। তিনি কাঁপা গলায় জিজ্ঞাসা করলেন, বাবা, তুই সত্যি বলছিস? অনিরুদ্ধ মাথা নিচু করে বলল, হ্যাঁ কাকা, এ আমার আত্মার কথা। বিয়ে সম্মানে হওয়া উচিত, যৌতুকে নয়। গৌরীর চোখ থেকে অশ্রু ঝরল। সে বাবার হাত ধরে বলল, বাবা, মা থাকলে হয়তো বলতেন, মেয়েকে এমন মানুষের হাতে দাও যে সম্মান দিতে পারে, ধন নয়। তারপর সাদাসিদে বিয়ে হলো, কোনো ব্যান্ড বাজা, কোনো আড়ম্বর ছাড়া, কয়েকজন সাক্ষী, কিছু আত্মীয় আর গোটা গ্রামের সাক্ষ্য নিয়ে। মঙ্গলসূত্র পরানোর সময় অনিরুদ্ধ যখন গৌরীর চোখে তাকালো, তখন তার চোখে কোনো ভয় ছিল না, ছিল শুধু বিশ্বাস। রামশরণ এই দৃশ্য দেখে ফুপিয়ে কাঁদলেন, কিন্তু এবার তার অশ্রু ছিল গর্ব ও শান্তির। তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, ভগবান, আজ আমার মেয়ে আমাকে শিখিয়েছে সম্মান ও মানবিকতাই সবচেয়ে বড় সম্পদ, বাকি সব মাটি। গ্রামের লোকেরা তালি বাজিয়ে উঠল। এই গল্প শুধু একটি পরিবারের নয়, পুরো সমাজের জন্য শিক্ষা হয়ে গেল। যৌতুক নয়, মানবিকতাই সম্পর্ক গড়ে। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তাহলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখুন,
যাতে আমরা জানতে পারি আমাদের গল্প কোন কোন প্রান্তে পৌঁছাচ্ছে। আপনার প্রতিটি কথা আমাদের পরবর্তী গল্পকে আরও সুন্দর করে। আবার দেখা হবে একটি হৃদয়স্পর্শী গল্প নিয়ে। ততক্ষণ সুখী থাকুন, সুস্থ থাকুন এবং আপনার মা-বাবাকে সময় দিন।